গুড মর্নিং তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো আর নিশ্চয়ই কোভিড সিচুয়েশন নিশ্চয়ই সাবধানে থাকবে। তো ঘরে বসে এখন তো আর কোনো কাজ বলতে একটাই কাজ, শুধু পড়াশোনা করতে হবে, এটাই তোমাদের উদ্দেশ্য প্রধান। কারণ দেখো, এই লকডাউন হয়তো না হলেও সামথিং যেটা চলছে, যে ট্রেন বাস আস্তে আস্তে বন্ধ হচ্ছে, তো সিচুয়েশন তো নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। তো যাই হোক, আগামী দিনে নিশ্চয়ই এই সব কিছু রেগুলার হলে পরেই কিন্তু পরীক্ষা কিন্তু পরপর হবে। এবার তখন কিন্তু তোমরা আশা করি সময় পাবে না। তো এখন চেষ্টা করো যতটা পারা বাড়িতে পড়াশোনাটা করে নিজেদেরকে প্রিপেয়ার করে রাখা, ঠিক আছে? তো আমরা আবার রেগুলার ক্লাস দেওয়ার আমি তোমাদেরকে চেষ্টা করব, ঠিক আছে? লাস্ট ক্লাসটা একটাও হয়ে গেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। এবার একটা নতুন ক্লাস, তো আমরা নতুন ক্লাসটা আবার শুরু করি, ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের প্রথম কোশ্চেন এই ক্লাসে। কি কোশ্চেনটা ভালো করে দেখো। বলছে কেন্দ্র সরকার হিল স্টেশনে শীতকালীন ক্রীড়া ইনস্টিটিউট স্থাপন করবে। কি বলছে? কেন্দ্রীয় সরকার একটা হিল স্টেশনে শীতকালীন ক্রীড়া ইনস্টিটিউট স্থাপন করবে, কেন্দ্রীয় সরকার। তাহলে প্রথমত আমাদের দেশের যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যদি আমরা বলি কি নাম? কিরেন রিজিজু, তাই না? আমরা যদি বলি স্পোর্টস মিনিস্টারের নামটা যদি আমরা বলি, তাহলে কি বলবো? অবশ্যই বলবো আমরা, তাই না? তো আমাদের দেশের যিনি এখন এই মুহূর্তে যিনি স্পোর্টস মিনিস্টার, তার নামটা কি? কিরেন রিজিজু। কিরেন রিজিজু, ঠিক আছে? কিরেন রিজিজু। তো এই রিসেন্টলি আমাদের যিনি ক্রীড়ামন্ত্রী অর্থাৎ কিরেন রিজিজু, যিনি এটা ঘোষণা করেছে কি, বিশেষ করে কাশ্মীরে ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ কাশ্মীর, জম্মু কাশ্মীর, যারা অল্প বয়সী যারা ছেলে মেয়ে, তারা যাতে অন্যদিকে না চলে যায় এবং তাদেরকে যাতে বেশি করে খেলাধুলার দিকে নজর দেওয়া যায় বা খেলাধুলার দিক থেকে আরও কি করে ডেভেলপ করা যায়, তার জন্যই এই শীতকালীন ক্রীড়া ইনস্টিটিউট স্থাপন করা হবে বলে ঘোষণা করেছে। শুধু বিশেষ করে কাশ্মীরি বয়সী ছেলে মেয়েদের জন্য, যাতে তারা খেলাধুলার সঙ্গে আরো বেশি করে যুক্ত থাকে। তো তার জন্যই ভারতের যিনি ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এটা ঘোষণা করেছে। তাহলে এবার কোশ্চেনটা হলো আমাদের, এটা কোথায় হবে? কাশ্মীরের কোথায় যেটা তৈরি করা হচ্ছে? তাহলে অবশ্যই মনে রাখবে, এটা কোথায় হবে? গুলমার্গে। তার মানে আমাদের যদি কোশ্চেন করে এই যে উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট, এটা কোথায় তৈরি করা হবে? গুলমার্গে যেটা তৈরি করা হবে। এবং এটা কে ঘোষণা করেছে? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করেছে। এবং এটা সম্পূর্ণ একটা কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট বলা হচ্ছে, ঠিক আছে? এবার আমরা পরের কোশ্চেনে যাই। দেখো, পরের কোশ্চেনটাও খুব ভালো একটা কোশ্চেন। কি বলেছে? দিল্লির নতুন আইনি অর্থাৎ মদ্যপান করবার বয়স কত? প্রথমত দেখো, দিল্লির মুখ্যমন্ত্রীর নাম নিশ্চয়ই তোমরা জানো, অরবিন্দ কেজরিওয়াল, তাই না? দিল্লির সিএম আমরা নিশ্চয়ই জানি সকলে, অরবিন্দ কেজরিওয়াল, তাই না? তাহলে এর মুখ্যমন্ত্রীর নাম কি? অরবিন্দ কেজরিওয়াল। ইনি কে? দিল্লির সিএম। এবার হচ্ছে দিল্লির যে ডেপুটি সিএম, ঠিক আছে? দিল্লির ডেপুটি সিএম যদি আমরা বলি, ঠিক আছে, ডেপুটি সিএম মানে উপমুখ্যমন্ত্রী যেটা আমরা বলি, এর নাম কি? মনীষ সিসোদিয়া। এর মুখ্যমন্ত্রীর নাম কি? মনীষ সিসোদিয়া, ঠিক আছে? ইনি হলো দিল্লির উপমুখ্যমন্ত্রী। তিনি রিসেন্টলি ঘোষণা করেছে, অর্থাৎ আমাদের দেশের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালে মানে ড্রিঙ্ক করবার ক্ষেত্রে আগে একটা নির্দিষ্ট বয়স ধার্য করা ছিল। যে বয়সটা আমাদের কত ছিল? অবশ্যই মনে রাখবে, 25 বছর বয়স। এটা পূর্বে, মানে আগে কত ছিল? 25 বছর বয়স, মানে কমপক্ষে তোমাকে 25 বছর বয়স হতেই হবে, তবেই তুমি ড্রিঙ্ক করবার ক্ষেত্রে তোমাকে আইনত অধিকার দেওয়া হয়। তো রিসেন্টলি এই দিল্লির যিনি ডেপুটি সিএম মনীষ সিসোদিয়া এটাকে নতুন করে পরিবর্তন আনলো এবং অর্থাৎ বলতে পারো দিল্লি সরকার এটাকে পরিবর্তন করলো এবং পরিবর্তন করে যেটা নতুন বয়স যেটা ধার্য করা হয়েছে কত? 21। অর্থাৎ কোনো ছেলে মেয়েদের ক্ষেত্রে 21 বছর বয়স হয়ে গেলে
তারা কিন্তু আমাদের রাজধানী অর্থাৎ ক্যাপিটালে তারা কিন্তু ড্রিঙ্ক করতে পারবে, এটা আইনত অধিকার তাদেরকে দেয়া হয়েছে। যেটা আগে তোমার কত ছিল 25 বছর বয়স, সেটাকে কমিয়ে 21 করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা যাই পরের কোশ্চেনে। দেখো এবার আমাদের নেক্সট যে কোশ্চেনটা আমাদের কি বলেছে, বলেছে ভারতের কোন কোস্টগার্ড জাহাজ মার্চ 24, 2021 কমিশন লাভ করেছে, অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডে অর্থাৎ উপকূলবর্তী বাহিনীতে একটি জাহাজকে নতুন করে যুক্ত করা হয়েছে। খুব ভালো একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো দেখো এই যে কোস্টগার্ড জাহাজটার উদ্বোধন করবার ক্ষেত্রে ভারতবর্ষে বেশ কিছু বিখ্যাত মানুষরা এখানে অংশগ্রহণ করেছিল। যেমন আমাদের সিডিএস যিনি বলা হয় চিফ অফ ডিফেন্স স্টাফ, যিনি এখানে অংশগ্রহণ করেছিল। তাহলে আমাদের যদি বলা হয় মানে সিডিএস এর নাম কি, জেনারেল বিপিন রাওয়াত। এটা একটু মনে রাখবে, এটা অনেক পরীক্ষা দিতে পারে। জেনারেল বিপিন, ঠিক আছে, জেনারেল বিপিন রাওয়াত, যিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আর কে করেছিল, আমাদের যদি বলা আইসিজিএস অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ড যিনি প্রধান অর্থাৎ আইসিজি ইন্ডিয়ান কোস্টগার্ডের যিনি ডিজি অর্থাৎ কে নটরাজন, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। কি অনুষ্ঠানে, এই মানে কোস্টগার্ডের যে জাহাজটা উদ্বোধন করা হবে বা কোস্টগার্ডের সঙ্গে যুক্ত করা হবে, এই অনুষ্ঠানে এরা অংশগ্রহণ করেছিল। এবার আমার কোশ্চেন, এই অনুষ্ঠানটা বা আইসিজি এটা কোথায়, এটা এই জাহাজটাকে যুক্ত করা হলো? অবশ্যই মনে রাখবে এটা যুক্ত করা হয়েছে আমাদের কোথায়, চেন্নাইতে। এটা কোথায় যুক্ত করা হয়েছে, চেন্নাইতে এটাকে যুক্ত করা হয়েছে। এবার কোশ্চেন দেখো, এই যে আইসিজি যে জাহাজটা মানে আমাদের এখানে বলছে কোন কোস্টগার্ড জাহাজ, আগে নামটা আমি বলে দিই, আইসিজিএস, কি নাম, বজ্র, VAJRA, খুব ভালো করে নামটা মনে রাখবে, বজ্র, আইসিজিএস বজ্র। ঠিক আছে, অর্থাৎ আইসিজিএস বলতে ইন্ডিয়ান কোস্টগার্ড শিপ বজ্র, এটাকে যুক্ত করা হলো কাদের সঙ্গে, এই কোস্টগার্ডে অর্থাৎ ভারতের যে উপকূলবর্তী বাহিনী, সেই উপকূলবর্তী বাহিনীর সঙ্গে জাহাজটাকে মানে যুক্ত করা হলো বা তাদের বাহিনীতে এটা দেয়া হলো। এটা কোথায় উদ্বোধন হয়েছে, চেন্নাইতে। এবার কোশ্চেন, এই যে আইসিজিএস এটা কারা তৈরি করেছে, এবং মনে রাখবে এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ কি বলছি, দেশীয় প্রযুক্তি, ইন্ডিজিনাস অর্থাৎ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। এবং এটা কারা তৈরি করেছে যদি আমরা বলি, অবশ্যই মনে রাখবে এল&টি যে সংস্থা অর্থাৎ এল&টি যে শিপ বিল্ডিং লিমিটেড অর্থাৎ এল&টি শিপ বিল্ডিং লিমিটেড, এটা কোথাকার, চেন্নাই। ঠিক আছে, এই সেই এল&টি শিপ বিল্ডিং লিমিটেড চেন্নাই এটা কিন্তু ম্যানুফ্যাকচার করেছে। মানে আমাদের যদি কোশ্চেন করে এই জাহাজটা কারা তৈরি করেছে, তাহলে অবশ্যই মনে রাখবো এল&টি শিপ বিল্ডিং লিমিটেড চেন্নাই এরা এটা তৈরি করেছে। কি নাম, আইসিজিএস বজ্র। এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, বলতে পারো এটা অনেকটা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের একটা পার্ট। ঠিক আছে, যেটা আমাদের দেশের মধ্যে তৈরি করতে হবে সেটা। উদ্বোধনটাও কোথায় হয়েছে, চেন্নাই। এবং কারা ছিল, এনারা ছিলেন বিখ্যাত মানুষরা। ঠিক আছে, কারণ আমাদের কোশ্চেনের আনসার হলো কোন কোস্টগার্ড জাহাজ, আইসিজিএস বজ্র। ওকে, এবার নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন ভারতীয় আমেরিকান অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন একজন ইন্ডিয়ান আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন সার্জন জেনারেল হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে। তার মানে সবার আগে আমরা যদি বলি এই যে জো বাইডেন, কতগুলো জিনিস আমরা একটু আলোচনা করে নিই। জো বাইডেন ইনি কততম আমেরিকার প্রেসিডেন্ট, অবশ্যই মনে রাখবে 46তম, 46 অর্থাৎ 46তম আমেরিকার প্রেসিডেন্ট কে, জো বাইডেন। তার উপরাষ্ট্রপতি কে আছেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ইনি কততম, মুখে বলে রাখছি 49তম। পরিষ্কার? তো এই যে মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার যে সার্জেন্ট জেনারেল হিসাবে একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে। তো তার নামটা যদি আমরা বলি কি নাম,
তাহলে অবশ্যই মনে রাখবে বিবেক, আগে বলে নি, বিবেক মূর্তি, বিবেক মূর্তি। ঠিক আছে, ইনি হলো এই আমেরিকার যিনি নতুন প্রেসিডেন্ট অর্থাৎ জো বাইডেন, সেই বাইডেনের সার্জেন্ট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে। কি নাম? বিবেক মূর্তি। তো এই বিবেক মূর্তি অতীতেও কিন্তু আমেরিকার যিনি 44তম প্রেসিডেন্ট, অর্থাৎ এর আগেও যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার মানে এর আগে যিনি ছিলেন 45তম, ডোনাল্ড ট্রাম্প। তো এই ডোনাল্ড ট্রাম্প এই বিবেক মূর্তিকে তার এই সার্জেন্ট জেনারেল পদ থেকে কিন্তু সরিয়ে দিয়েছিলেন। এবং তার আগে যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, অর্থাৎ এর আগে যিনি প্রেসিডেন্ট ছিল আমেরিকার বারাক ওবামা, তো সেই বারাক ওবামার প্রশাসনেও ইনি কিন্তু তার মানে সার্জেন্ট জেনারেল হিসেবে ছিলেন। কে ছিলেন? এই বিবেক মূর্তি। তো সেই বিবেক মূর্তিকে পুনরায় জো বাইডেন প্রশাসন আবার ফিরিয়ে এনেছে সার্জেন্ট জেনারেল হিসেবে। কাকে? এই বিবেক মূর্তি। অবশ্যই ইনি একজন ইন্ডিয়ান আমেরিকান। ঠিক আছে, আর এই জো বাইডেন কততম প্রেসিডেন্ট বললাম? 46। আর ওদের ভাইস প্রেসিডেন্ট বর্তমান কমলা হ্যারিস 49তম। পরিষ্কার? কোনো অসুবিধা নেই আশা করি। নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন কি? ভারতের 48তম প্রধান বিচারপতি কে? ভারতে অর্থাৎ বর্তমান নতুন প্রধান বিচারপতি কে? তাহলে দেখো, তাহলে এবার আমরা একটু আলোচনা করি, তাহলে ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টে। তাহলে আমি এখানে ছোট্ট করে বলে দিই। প্রথম যদি বলি আমরা ফার্স্ট, তাই না, এইচ জে কানিয়া, শর্টে লিখলাম হীরালাল জে কানিয়া। ইনি 50 থেকে 51 পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। তারপর আমি জাম্প করছি, তাহলে এখন যিনি হয়েছে 48, তাহলে এর আগে যিনি ছিলেন তাহলে 47তম, কি নাম ছিল? নিশ্চয়ই তোমরা জানো, শরদ অরবিন্দ বোবদে। ইনি হলো কততম? 47তম ছিলেন। তো ইনি কিছুদিন আগে এই পদ থেকে রিটায়ার করলো, অর্থাৎ 23 এপ্রিল 2021 তিনি এই পদ থেকে কি করে? অবসর গ্রহণ করে। তো তারই জায়গায় নতুন যিনি মানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছে, তার নাম কি? এন ভি রামানা। ইনি কততম? অবশ্যই মনে রাখবে এটা কততম, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, 48তম। আর কত তারিখ থেকে হয়েছে? অবশ্যই মনে রাখবে 24 এপ্রিল 2021 থেকে ইনি ভারতের সুপ্রিম কোর্টের নতুন মানে বিচারপতি হিসাবে, প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলো। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, এটাও খুব ভালো একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কোশ্চেনটা দেখো ভালো করে। বলছে কোন দেশ ভারতের সাথে হোমল্যান্ড সুরক্ষা সংলাপ পুনরায় প্রতিষ্ঠা করবে বলে ঘোষণা করেছে। তো হোমল্যান্ড বলতে নিজ যে ল্যান্ড, সেটাকে নিরাপত্তা দেবার জন্য, অর্থাৎ দুটো দেশের মধ্যে একটা আলোচনা, মানে উভয়ের মধ্যে নিজেদের মধ্যে একটা মানে সুরক্ষার জন্য একটা আলোচনা যেটা করা। তো অবশ্যই সবার আগে বলে দিই, কোশ্চেনের আনসারটা হবে ইন্ডিয়া এবং ইউএসএ। ভারত এবং ইউএসএ এর মধ্যে এই হোমল্যান্ড যে সুরক্ষা, সেই সুরক্ষা বিষয় নিয়ে নতুন করে এটা আবার চালু করা হচ্ছে, মানে চিন্তা ভাবনা বলতে পারো শুরু করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এইটা আমাদের কিন্তু আজকে প্রথম নয়, এটা আমাদের অতি আগে থেকেই ছিল এই হোমল্যান্ডের যে সুরক্ষার যে বিষয়টা। কিন্তু আমেরিকার যিনি এর আগের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটাকে বন্ধ করে রেখেছিল, স্টপ করে দিয়েছিল এই আলোচনাটা। তো এইটা যদি আমরা বলি শুরু হয়েছিল কবে ফার্স্ট, তাহলে আমরা অবশ্যই বলবো মে মাস 2011। প্রথম ফার্স্ট মিটিং যেটা আমাদের হয়েছিল, প্রথম মিটিং, ফার্স্ট মিটিং, শর্টে লিখলাম ফার্স্ট মিটিং যেটা হয়েছিল প্রথম কবে? মে মাস 2011 সালে প্রথম হয়েছিল। নেক্সট যদি আমাদের সেকেন্ড মিটিং যদি বলা হয়, সেকেন্ড মিটিং যেটা আমাদের অনুষ্ঠিত হয়েছিল 2013 সালে। তো এইগুলো আমাদের কি ছিল? ফার্স্ট হোমল্যান্ড যে সিকিউরিটির যে ডায়লগ যেটা হয়েছিল ভারত এবং আমেরিকার মধ্যে 2011 সালে। অবশ্যই এটা মনে রাখবে কোন রাষ্ট্রপতির আমলে? আমেরিকা যিনি এর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ ওবামা প্রশাসন,
ওবামার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই ওবামার অ্যাডমিনিস্ট্রেশনের সময় 2011 সালে এই প্রথম হোমল্যান্ড সিকিউরিটি যে ডায়লগ যেটা আমাদের শুরু হয়েছিল ভারত এবং ইউএস এর মধ্যে। তো সেটাই প্রথম 11তে হয়েছিল, তারপর 13তে হয়েছিল, তারপর কন্টিনিউ ছিল, কিন্তু তারপরে যিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয় তিনি এটাকে স্টপ করেছিল। সেটাই আবার পুনরায় ইন্ডিয়া এবং ইউএসএ এটাকে পুনরায় আবার চালু করে। তো আমেরিকা যে নতুন প্রেসিডেন্ট যিনি মানে হোমল্যান্ড যে সিকিউরিটি ডায়লগ এটাকে পুনরায় আবার রিস্টার্ট করেছে। তো মানে আমাদের কোশ্চেনের আনসারটা তাহলে কি আসবে, ইন্ডিয়া এবং ইউএসএ। কবে চালু হয়েছে, 11তে প্রথম এটা শুরু হয়। পরের কোশ্চেন দেখো, আমাদের খুব ভালো একটা কোশ্চেন, এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি কোশ্চেনটা দিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক যে 1300 মানে যুদ্ধের গাড়ি কেনার জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। এটা এক কথায় বললে আমরা আনসার বলবো মহেন্দ্রা, বাট শুধু মহেন্দ্রা বললে হবে না, এটা পুরো নাম আছে মহেন্দ্রা ডিফেন্স সিস্টেম লিমিটেড। এটা পুরো নাম, আমি কোশ্চেন আনসারটা উপরে লিখছি, মহেন্দ্রা ডিফেন্স, ঠিক আছে, মহেন্দ্রা ডিফেন্স সিস্টেম লিমিটেড। এটা একটি সংস্থা, মহেন্দ্রারই একটি পার্ট, সিস্টেম লিমিটেড, ঠিক আছে, যারা ডিফেন্সের বিভিন্ন জিনিস তৈরি করে থাকে। কারা, এই মহেন্দ্রা কোম্পানি, মহেন্দ্রার যে এই পার্টটা মহেন্দ্রা ডিফেন্স সিস্টেম লিমিটেড, যারা এই পার্টটা কিন্তু মানে ডিফেন্সের বিভিন্ন জিনিসপত্র এরা কিন্তু তৈরি করে, প্রোডাকশন করে। তো তারাই রিসেন্টলি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে 1300 যুদ্ধের গাড়ি, মানে যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করা হয় এরকমই 1300 যুদ্ধের গাড়ি তৈরি করবার একটা বরাত পেয়েছে বা অর্ডার পেয়েছে। কারা, এই মহেন্দ্রা ডিফেন্স সিস্টেম। অবশ্যই এটা মনে রাখবে, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টেরই একটা কিন্তু পার্ট, যেটা ভারতবর্ষে তৈরি করা হবে, ম্যানুফ্যাকচার। তো এটা আপাতত বলা হয়েছে, এটা সম্পূর্ণ করতে যদি বলি, এটা আমরা কমপ্লিট করতে যেটা আপাতত 4 বছর কিন্তু সময় ধার্য করা হয়েছে। মানে এটা সম্পূর্ণ কবে হবে, কমপ্লিট হবে কবে, 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স, মানে 4 বছরে এই পুরো প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণ করা হবে বলে ধরা হয়েছে। এবং কি বলা হয়েছে, এই প্রজেক্টের টোটাল যেটা কস্ট, খরচ যেটা ধরা হয়েছে 1056 কোটি টাকা। কত টাকা, 1056 কোটি টাকার একটা বরাত পেয়েছে। কারা, এই মহেন্দ্রা ডিফেন্স সিস্টেম লিমিটেড, বা শুধু বললে আমরা অনেকে বলতেই পারি মহেন্দ্রা, কোনো অসুবিধা নেই। আর এটা কি বলেছে, এই পুরো প্রজেক্টটা সম্পূর্ণতে কি হবে, 4 বছর যেটা সম্পূর্ণ লাগবে মানে এইগুলো তৈরি করতে। এবং যার প্রজেক্টের টোটাল যে কস্ট যেটা ধরা হয়েছে 1056 কোটি টাকা, এটা প্রজেক্টের টোটাল কস্ট হিসাবে ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 1300 যুদ্ধের গাড়ি যেমন হলো, এবং এই ধরনের যে উন্নত যে যুদ্ধের গাড়িগুলো যেগুলো আমরা কথা বলছি না, এই যুদ্ধের গাড়িগুলো যেখান থেকে আমাদের অনেকগুলো জিনিস ব্যবহার করা যেতে পারে, যেমন এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড যে মিসাইল যেগুলো বলতে পারো, বা বলতে পারো বিভিন্ন মানে মিডিয়াম মেশিন গান যেগুলো বলা যেতে পারে। তারপরে আমাদের বলা যেতে পারে বিভিন্ন অটোমেটিক গ্রেনেড লঞ্চার যেগুলো রয়েছে, তো অটোমেটিক যে গ্রেনেড লঞ্চার যেগুলো রয়েছে সেইগুলো, তো বিভিন্ন জিনিসগুলো কিন্তু এইখান থেকে ব্যবহার করা যেতে পারে। এবং বলতে পারো এই সংস্থা অর্থাৎ মহেন্দ্রা ডিফেন্স সিস্টেম মানে লিমিটেড, যারা কিন্তু এইগুলোর প্রজেক্টগুলো সম্পূর্ণভাবে প্রোডাকশনগুলো বা বলতে পারো ম্যানুফ্যাকচার করছে, এবং সম্পূর্ণ এটা দেশীয় প্রযুক্তিতে যেহেতু তৈরি করা হবে, ওই জন্য দেশের কোনো সংস্থাকে এই দায়িত্বটা প্রদান করেছে। কারা, ভারতের ডিফেন্স মন্ত্রক। ঠিক আছে, তো আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। যদি কোনো কোশ্চেন সম্বন্ধে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি তোমাদের কমেন্টের কিন্তু আনসার দিতে পারবো বা কোশ্চেন দেখে উত্তরটা বলতে পারবো। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই স্টপ করছি। তো সকলে ভালো থেকো, সাবধানে থাকবে। ঠিক আছে, ওকে, বাই, টাটা।